ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যারা শুনছেন আমাদেরকে, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট করতে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। আপনি যে কোনো মুহূর্তে ঘটনা পাঠাতে পারেন আমাদেরকে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন, কারণ আমরা জেনে গিয়েছি আপনি ভালো থাকার দলে। এই ভালো থাকাটা হয়তো সবার ভাগ্যে থাকে না। সত্যি সত্যি ভালো না থাকতে পারলেও অন্তত নিজেকে মিথ্যে বুঝিয়ে হলেও উপলব্ধি করতে হয় আমরা ভালো আছি। যাই হোক, আমি ঘটনায় চলে যাচ্ছি, তবে আমার নাম পরিচয় গোপন রাখবেন। তারপরে তিনি তার নাম ঠিকানা সবকিছু দিয়েছেন এবং তিনি বলছেন 2012 অগাস্টে ওয়ার্ক ভিসা নিয়ে আমি কানাডায় পাড়ি জমাই। আমার কোনো ভাই বোন নেই, মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা, সেই সাথে আমার শৈশব কেটেছেও প্রচুর একাকিত্বের ভেতর। কানাডার টরন্টো শহরে আমার কর্মস্থল। সেখানে একটি কোম্পানিতে আমি জব করতাম এবং সেই সাথে যে আত্মীয়ের সাহায্যে কানাডায় এসেছিলাম সেই আত্মীয়ের বাসায় পেইং গেস্ট হিসেবে থাকতাম। আমার জীবনযাপন ছিল কাজ টু বাসা, বাসা টু কাজ। কারোর সাথে মেশা হতো না। এইদিকে আমার সেই আত্মীয় ভিসা ব্যবসা সহ বিভিন্ন ব্যবসার নাম করে ওইখানকার মানুষের টাকা পয়সা নিয়ে আমেরিকা চলে যায়। আমি একা পড়ে যাই। কাজ শেষে বাসায় গিয়ে এই অবস্থা দেখে আমি হতাশ হয়ে দিশেহারা হয়ে পড়ি। আমি তাদের পেইং গেস্ট, মাত্র এইটা পাওনাদারদের বুঝিয়ে আমি কোনো মতে রেহাই পাই। তারপর এই বাসা থেকে আমার সমস্ত জিনিসপত্র এবং তার ছেলের বাইসাইকেল নিয়ে আমি আমার কর্মস্থলে চলে যাই। সেখানে গিয়ে আমি আমার ম্যানেজারকে সব বুঝিয়েও কোনো থাকার ব্যবস্থা করতে পারিনি। তাই বাধ্য হয়ে সাইকেল আর জামাকাপড় রেখে আমি আমাদের রেস্টুরেন্টে বসে থাকি। একটু পর পর রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি আর প্রবেশ করছি। এর মধ্যে একবার মনের কষ্টে রেস্টুরেন্টের বাইরে এসে প্রচুর কান্না করলাম। তখন আমার কান্না দেখে আমাদের রেস্টুরেন্টের একজন স্টাফ এগিয়ে আসে। তার নাম কল্যাণী, বাড়ি 24 পরগনা, ভারত। তার সাথে আমার আগে পরিচয় ছিল না, কিন্তু ম্যানেজারের সাথে কথা বলার সময় সে সব শুনতে পায়। এসে আমার সাথে কথা বলে এবং আমাকে আশ্বস্ত করে এই বলে যে আজ থেকে তুই আমার ছোট ভাই, আমি তোর থাকার একটা ব্যবস্থা করে দেব, চিন্তা করিস নে। তারপর আমি মর্নিং শিফট শেষ করে দেখি দিদি আমার জন্য ওয়েট করছেন। যথারীতি আমি তার সাথে তার বাসায় যাই এবং গিয়ে দেখি খুব ছোট্ট একটা রুম, আর সেখানে আরও একজন আছেন, তার নাম লরেন মার্টিনেজ। দিদি আমাদের রেস্টুরেন্টের বাইরেও আরেকটি কোম্পানিতে জব করত। লরেনও সেইখানে জব করত। লরেনের সাথে আলাপ করিয়ে দেয় দিদি এবং আমাকে বলে আশেপাশে কারোর সাথে কোনো কথা বলবি না। বাই এনি চান্স কেউ যদি জানে তাহলে আমি যেন বলি কল্যাণীদির ভাই ইন্ডিয়া থেকে এসেছি, 2 দিন পর আবার চলে যাব। এইভাবেই চলতে থাকে এবং আমার থাকার জন্য অন্য কোনো ব্যবস্থার চেষ্টা করাও চলতে থাকে। একসময় বাড়ির মালিক আমার উপস্থিতি টের পেয়ে 1 মাসের মধ্যে বাড়ি খালি করতে বলে। আমরা 3 জন হন্যে হয়ে বাসা খুঁজতে থাকি, কিন্তু কোথাও কোনো বাসা পাচ্ছিলাম না। আসলে বাজেটটা মেলানো যাচ্ছিল না। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ বাকি রয়ে গেছে, এমন একটা অবস্থা। এর মধ্যে বাসা পরিবর্তন করতেই হবে। তারপর একদিন রবিবার আমরা 3 জন সিটি কানসাস গার্ডেনের পার্শ্ববর্তী একটা জায়গায় সাইকেলিং করতে থাকি, বাসা খুঁজতে থাকি। একটা সময় একটা অদ্ভুত সুন্দর বাড়ি দেখে আমরা দাঁড়িয়ে যাই আর নিজেদের ভেতরে এই বাড়ির সৌন্দর্য নিয়ে আলোচনা করতে থাকি এবং বাড়ির ভেতরে এক বৃদ্ধকে দেখতে পাই। সে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আগাছা পরিষ্কার করছে। তারপর সেই বৃদ্ধ ব্যক্তিটি আমাদের শব্দ শুনে এগিয়ে এসে আমাদের জিজ্ঞাসা করে, কে তোমরা, এখানে কি? আমরা তাকে সবকিছু খুলে বলি। তারপর সে রহস্যময় হাসি হেসে বলে, তোমরা কি এই বাড়িটি ভাড়া নেওয়ার কথা ভাবছ? আমরা তখন বলি, না, আসলে আমাদের বাজেটে একটু সমস্যা আছে। বৃদ্ধ বলে, কত দিতে পারবে? আমরা সবাই চুপ করে থাকি। বৃদ্ধ বলে, আরে সাহস করে বলেই ফেলো। তারপর আমি তাকে একটা অ্যামাউন্টের কথা বলি এবং অ্যামাউন্টটা বলার পরপরই কল্যাণীদি এবং লরেন চোখ বন্ধ করে ফেলে। বৃদ্ধ আমার সঙ্গে হাত মিলিয়ে বলে, ওকে ইয়াংম্যান, ডিল ডান, ইউ গাইজ ক্যান স্টে হিয়ার হ্যাপিলি। বৃদ্ধ বলে সে তার পরিবার নিয়ে পাশের একটা প্রভিন্সে থাকে।
এই বাড়িতে তার থাকা হয় না, তবে 2-3 মাস পর পর এসে বাড়ির আঙিনা পরিষ্কার করে যান। তারপর তিনি আমাদের থাকার একটা চাবি দিয়ে বলেন, এই নাও বাড়ির চাবি। আমরা তাকে বলি আমাদের কাছে যথেষ্ট টাকা নেই যে আপনাকে অ্যাডভান্স দেব। উত্তরে বৃদ্ধ বলেন, সমস্যা নেই, তোমরা আগে বাড়িতে ওঠো, তারপর আমি আসব। আর হ্যাঁ, তার ভাষ্য মতো তার নাম ছিল এরিক পল। আমরা সেদিনের মতো সেখান থেকে প্রস্থান করি এবং আগের বাসায় ফিরে যাই। আমরা খুব খুশি ছিলাম। তার কয়েকদিন পর কাজ করে 3 জন একসাথে ছুটি নেই বাসা পরিবর্তনের জন্য। ঠিক নিউ ইয়ারের আগের দিন 30 ডিসেম্বর 2012 রবিবার আমরা আমাদের জিনিসপত্র নিয়ে সেই বাড়িতে গিয়ে উঠি। সেখানে গিয়ে আমরা উপস্থিত কাউকে দেখিনি। বাড়ির ভেতর গিয়ে প্রধান ফটকে তালা দেখি, আর সেই তালা দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে এই তালা কেউ খোলেনি। বলে রাখা ভালো, সেই বৃদ্ধের সাথে দেখা হওয়ার পর আমাদের স্বাভাবিক চিন্তাধারা কেমন যেন লোপ পেয়েছিল। আমরা সবসময় ঘোরের মধ্যে থাকতাম। চাবি দিয়ে তালাটা খুব কষ্টে খোলে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে মনে হচ্ছে এই বাড়িটায় বহু বছর কোনো মানুষ প্রবেশ করেনি। ধুলোর আস্তরণ পড়ে আছে আসবাবপত্রের কাভারের ওপর, ফ্লোরে ধুলো আর মোটামুটি মাকড়সার জাল। এখন বাড়িটার বিবরণ দেই। বাড়ির বাইরে সামনে একটা রাস্তা আছে, রাস্তার পাশে লম্বা আঁকাবাঁকা একটা লেক, আর বাড়ির পেছনে একটা গ্রেভইয়ার্ড ছিল, যা আমরা পরবর্তীতে খেয়াল করেছি। বাড়িটির 2 পাশে 500 মিটার কিংবা 1 কিলোমিটারের মধ্যে কোনো বসত বাড়ি ছিল না। বাড়ির ভেতরে প্রবেশ করতেই নাক বরাবর একটা সিঁড়ি, সিঁড়ির নিচে কিচেন, কিচেনের পাশে একটা বেডরুমের সাথে একটা অ্যাটাচড বাথ ছিল, এবং বাইরে একটা কমন টয়লেট আর বিশাল একটা হল রুম। সিঁড়ি দিয়ে ওপরে উঠলে একটা মাস্টার বেডরুমের মতো ছিল, কিন্তু ওইটা স্টোর রুমের মতো অগোছালো এবং প্রচুর অপরিষ্কার। আমরা 30 তারিখ, 31 তারিখ ও জানুয়ারির 1, 2013 অবধি 3 জন অক্লান্ত পরিশ্রম করে নিচতলার রুমগুলো পরিষ্কার করলাম। আমি ওয়াশরুম ছাড়া রুমটাতে থাকতাম। দিদি লরেন ওয়াশরুমওয়ালা রুমটি নিলেন। ওই বাড়িতে থাকা অবস্থায় আমরা কিছু জিনিস উপলব্ধি করলাম, যেমন তীব্র মাথা ব্যথা হতো, মাথা ভার হয়ে থাকতো, মাঝরাতে ঘুম ভেঙে যেত, ঘুম থেকে ওঠার পর শরীর হাত পা ব্যথা করত, ঘরের ভেতর থেকে অন্ধকার কাটতে চাইতো না, বাইরের সূর্যের আলো ভেতরে প্রবেশ করতো না, মনে হতো অদৃশ্য কোনো কিছু আলো প্রবেশে বাধা দিচ্ছে। কাজে গেলে মন দিয়ে কাজ করতে পারতাম না, মনে হতো যত তাড়াতাড়ি সম্ভব বাসায় গেলেই বাঁচি। তাই আমরা কাজে ফাঁকি দিতে থাকি। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, বাসার ভেতরে সময়গুলো কেমন যেন খুব ধীরে ধীরে অতিবাহিত হতো। এই যেমন বাইরের 1 ঘন্টা আর বাসার ভেতরে 10 মিনিট। তবুও বাড়ির ভেতর থেকে আমাদের বের হতে ইচ্ছে করতো না। দিদির কোনো সমস্যা হতো না, তবে লরেন ঘুমোতে গেলে আমাদের বলতো রুমে অন্য কারো উপস্থিতি সে উপলব্ধি করতে পেরেছে। মনে হয়েছে কোনো ছায়া, কোনো ব্যক্তি তার দিকে তাকিয়ে আছে। এইগুলো নিয়ে আমাদের মধ্যে বিস্তর আলাপ আলোচনা হতো এবং আমরা ঠিক করলাম একটা পর্যায়ে আমরা রুম পরিবর্তন করব। দিদি আর লরেন আমার রুমে থাকবে আর আমি তাদের রুমে। যথারীতি আমরা রুম পরিবর্তন করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ঘুমানোর আগে ঢাকাতে আম্মুর সাথে কথা বলতাম। রাত প্রায় 9টার মতো হবে, আর ঢাকায় তখন সকাল। সেই সময়ে আমাদের কথা বলার মাধ্যম ছিল স্কাইপ। কথা বলার শেষে ঘুমিয়ে গিয়েছিলাম জানুয়ারি 6। তখন টেম্পারেচার -1 থেকে -4 অবধি নেমে যায়। হঠাৎ উপলব্ধি করি আমার প্রচণ্ড গরম লাগছে। মনে হচ্ছিল কোথা থেকে যেন গরম বাতাস এসে চক্রাকারে ঘুরপাক খাচ্ছে। আমি বিছানা থেকে উঠে চারপাশ ভালো করে দেখি, কিছু নেই। আমি আবার ঘুমানোর প্রস্তুতি নিয়ে বাতি বন্ধ করে বিছানায় চলে আসি। হঠাৎ বালিশের নিচে হাত দিতেই দেখি নিচে একটা কিচেন নাইফ আছে। কিছুটা অবাক হই এবং লরেনের কথা চিন্তা করে হাসতে থাকি যে মেয়েটা কি পরিমাণ ভীতু হলে বালিশের নিচে ছুরি রাখে। এইগুলো ভাবতে ভাবতে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি আর উপলব্ধি করতে থাকি যে আমার শরীর অবশ হয়ে আসছে। কিছু একটা আমার বুকের ওপর ভর করে বসে আছে, আর আমি তার শরীরের লোমশ এবং শীতল স্পর্শ অনুভব করতে পারছি। হাত পা মুভ করতে পারছি না এবং মনে হচ্ছে কিছু একটা আমার বুকের ওপর হাঁটু দিয়ে
গলা চেপে বসে আছে। আমি দোয়া কালাম পড়তে শুরু করলাম, কিন্তু নিস্তার পাচ্ছিলাম না। এক সময় আমার হাতটা বালিশের নিচে থাকা ছুরিতে স্পর্শ করতেই শরীরটা কিছুটা ফ্রি হয়ে গেল এবং আমি সাথে সাথে সেই ছুরিটা দিয়ে আমার ওপর চেপে থাকা বস্তুটির ওপর আঘাত করতে থাকি আর চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে দিদি আর লরেন ছুটে আসে আর দেখে ফ্লোরে বানরের মতো শরীর আর মুখটা শেয়ালের মতো দেখতে কিছু একটা পড়ে আছে। আমরা সবাই তখন ভয় ভীতি নিয়ে বসেছিলাম, কি করব ভাবছিলাম। এরই মধ্যে দিদি ইমার্জেন্সি হেল্পলাইনে কল করে, পুলিশের সাহায্য নেয়। পুলিশ আসে এবং পুলিশ দেখে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এনে নিশ্চিত হতে পারেনি যে এই মৃতদেহটি আসলে কিসের। তারপর আমাদেরকে ওই বাসা থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওইখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। পরবর্তীতে আমাদের কথা শুনে আমাদের কিছুদিনের জন্য মেন্টাল অ্যাসাইলামে শিফট করে এবং আমাদের ন্যাশনাল থ্রেট হিসেবে নেয়। সবকিছু ইনভেস্টিগেট করে জানতে পারে যে ওই বাসাটা বিগত 17 বছর যাবৎ পরিত্যক্ত। রেকর্ড রুমের তথ্য অনুযায়ী ওই বাসাটার মালিক এরিক পল নামে একজন লোক। সে তার পরিবার নিয়ে সেখানে বাস করত। তার স্ত্রী, 2 কন্যা এবং একজন পুত্র ছিল। অজানা কোনো কারণে ওই ভদ্রলোক সপরিবারে আত্মহত্যা করেছে। এরপর থেকে এখানে আর কেউ বসবাস করেনি। তারপর আমাদের 3 মাস অবজারভেশনে রেখে ফ্রি করে দেয়, আমাদের দেশে পাঠিয়ে দেয়া হয়। এরপর আমি কাতার এয়ারওয়েজে করে দেশে চলে আসি। বিমান দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ট্রানজিট শেষ করে ঢাকার জন্য ফ্লাই করার সময় আমি গভীরভাবে ঘুমিয়ে যাই এবং স্বপ্ন দেখি এরিক পল, তার সাথে একজন বৃদ্ধ মহিলা, 2টি মেয়ে ও একটি ছেলে পরিবারের মতন দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তাদের একজনের হাতে একটা কাঠের বাক্স, যেটার মতো একটা বাক্স আমি ওই বাড়ির 2য় তলায় মাস্টার বেডরুমে দেখেছিলাম। এই ছিল ঘটনা। আর এই ঘটনা এখানেই শেষ নয়। দীর্ঘ 13 বছর ধরে নানা রকম ঘটনার শিকার হচ্ছি আমি। জানি না এই ঘটনার কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে কিনা বা এটার কোনো গ্রহণযোগ্যতা আছে কিনা, তবে এইগুলোর ব্যাখ্যা আমি দিন দিন পাচ্ছি, যেগুলো ঘটনা সিলেক্ট হলে একে একে প্রকাশ করব। দেশে আসার পর লরেন, কল্যাণী দিদি কারোর সাথে আর কোনোদিন যোগাযোগ হয়নি। জানি না তারা কেমন আছেন। যাই হোক, ঘটনা সিলেক্ট হলে অবশ্যই জানাবেন। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের অবশ্যই জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। ঘড়িতে সময় রাত 10:39 এই মুহূর্তে এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কমেন্ট করছেন। কিছু কমেন্ট আমি পড়ে ফেলতে চাই। আমি দেখতে পাচ্ছি যে নীরব আহমেদ আমাদেরকে বাংলাদেশের ফ্ল্যাগ সহ একটা কমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে ইটালি থেকে শুনছেন শেখ রোমান, আমাদের সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে আছেন মানিক হাসান ভারত থেকে। থ্যাংক ইউ সো মাচ। ভারত থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা একটা ইন্ডিয়ার স্টোরি খুব রিসেন্টলি পেয়েছি, আর এই মাসেই কিন্তু আসছে সুকান্ত মাইতি। সুকান্ত মাইতির আসলে সত্যি কথা বলতে বছর শেষ করব আমরা সুকান্ত মাইতির স্টোরি দিয়ে, এবং বছরের শুরুতেও সাব্বির জি দিয়ে আমরা শুরু করতে চাই। সুতরাং অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আর এছাড়াও বগুড়া থেকে সাব্বির লিখছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন আরমান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সেলিম, আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে গাজীপুর কোনাবাড়ি থেকে আমাদের সঙ্গে আছেন সিনথিয়া আনসারি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ওমান থেকে ইভামণি, আমাদের সঙ্গে আছেন লালমনিরহাট থেকে
এন আর নাজিম আমাদের সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি আছেন এমডি সাগর, ঢাকা থেকে তিনি আমাদের সঙ্গে আছেন, চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে আছেন এমডি শাহরিয়ার আমাদের সঙ্গে, এছাড়াও আছেন হিমেল এবং তিনি বলছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি ঢাকার রাজারবাগ থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। মিম আছেন নওগাঁ থেকে আমাদের সঙ্গে, গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে আছেন আবু সাইদ, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার আনাম, আমাদের সঙ্গে আছেন এস এম জি সিয়াম আছেন তিনি আমাদের সঙ্গে, এছাড়াও আমাদের সঙ্গে বাংলাদেশের ফ্ল্যাগ পাঠিয়েছেন সাদমান শাহরিয়ার, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের ফ্ল্যাগের দিকে আসলে যতবার তাকে ততবারই আমাদের আসলে মনটা ভালো হয়ে যায়, তাই না? মালয়েশিয়া থেকে আমি দেখতে পেলাম কেউ একজন লিখেছেন, কিন্তু আমি আসলে পড়তে পারলাম না, তার আগেই কেমন যেন হয়ে যাচ্ছে। আচ্ছা, মালয়েশিয়ার পেনাং থেকে আমাদের সঙ্গে আছেন শাওন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সাব্বির, তিনি বলছেন যে মুভির মতো হয়ে যাচ্ছে গল্পগুলো। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে গল্প না, এগুলো সব ঘটনা। দ্বিতীয় কথা হচ্ছে যে মুভিতে আপনারা যে ঘটনাগুলো দেখেন সেগুলো বাস্তবে কোনো কোনো দিন ঘটেছিল বলেই হয়তো তার কিছু অংশ বা তার ছায়া অবলম্বনে তৈরি করা হয়, রাইট? এখন যিনি আমাদের ঘটনা পাঠাচ্ছেন তার ঘটনাগুলোকে যদি আপনি বলতে পারেন, কিন্তু মুভির মতো বলার আগে একটা জিনিস চিন্তা করা উচিত যে এটা মুভির মতো, যে না, বা এটা যে আসলে মুভির মতো, এইটা প্রমাণের জন্য আপনার কাছে যথেষ্ট যুক্তি আছে কিনা। কারণ যিনি লিখেছেন তার তো আসলে এই হয় কি যে তিনি এই ধরনের কমেন্ট করলে তখন উনি বলেন যে না ভাইয়া আর স্টোরি দিতে চাই না, অনেক এলোমেলো কমেন্ট আসে, তখন আমি পড়ে যাই বিপদে। সো আমি এই জন্যই বলছি যে আপনি যদি এইটা না লিখে যদি বলতেন যে এই জায়গাগুলোতে আপনার সমস্যা মনে হয়েছে, একটা ইমেইলও পাঠাতে পারেন আমাকে সঙ্গে, তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে। আমি তো জানি না যে আসলে সত্যি কথা বলতে যে আপনার কাছে কোন যুক্তি আছে, যে যুক্তির আলোকে আপনি এই কথাটা বলছেন। সুতরাং আমার আসলে জানা দরকার এবং আমার আসলে বোঝা দরকার সেই জিনিসটা। থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টের জন্য। আমি বিশ্বাস করি যে আপনি কমেন্ট করেছেন এই কারণেই, কারণ আপনি ভূত.কমকে ভালোবাসেন, ভূত.কমের সঙ্গে থাকতে চান এবং আপনি আসলে চাচ্ছেন যে আমরা যেন আরও ভালো করি। সেদিক থেকে ঠিকই আছে। আমাদের সঙ্গে আছেন পারভিন জিয়া, তিনিও ফ্ল্যাগ পাঠাচ্ছেন, অনেকেই ফ্ল্যাগ পাঠাচ্ছেন। আমি খুব বিজয়ের মাস তো, আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আছেন জয়পুরহাট থেকে নরোত্তম, আমাদের সঙ্গে আছেন সিজান, আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন কাতার থেকে মোহাম্মদ রুবেল, আসলে যে দেশ থেকে আছেন সেই দেশের ফ্ল্যাগ সহ আবার পাঠাচ্ছেন, ভালো। আমাদের সঙ্গে আছেন সামি খান, আমাদের সঙ্গে আছেন কুমিল্লা থেকে রিজওয়ান সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে পুরোটা সময় ভাগ করে নিচ্ছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, ঘটনাগুলো উপভোগ করছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আর্জেন্টিনার ফ্ল্যাগ পাঠিয়েছেন, ফুটবলের সিজন, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে লন্ডন থেকে আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, আমি নামটা তো পড়তে পারলাম না, তার আগে চলে গেল, সরি। আমাদের সঙ্গে সাব্বিজির ঘটনা চাই, জি সাব্বিজির ঘটনা খুব দ্রুতই চলে আসবে, আর একটু অপেক্ষা করতে হবে। রংপুর থেকে এমডি মামুন আমাদেরকে কমেন্ট করেছেন। আমাদের সঙ্গে ব্রাজিল, যেহেতু আর্জেন্টিনা এসেছে আমি এক্সপেক্ট করছিলাম যে ব্রাজিলের ফ্ল্যাগ দিয়ে কেউ কমেন্ট করবেন, আসলে হ্যাঁ সেটাই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝতে পারছি যে আমাদের আসলে আলোচনা অন্যদিকে চলে যাবে, এখন আস্তে আস্তে ফুটবলের দিকে চলে যাচ্ছে। সো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে এখন আমরা আমাদের সেকেন্ড যে স্টোরিটা আছে সেই স্টোরিতে যেতে চাই এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের স্টোরিটা শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। যদি এতটুকুও ভালো লাগে তাহলে আমাদের আজকের এই এপিসোডটি শেয়ার করুন আপনার পরিচিত সবার সাথে, এবং আপনি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন। ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com।
রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। ডিয়ার রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি এবং ভূত.com এর সকল লিসেনার্স ভালোই আছেন। আমি ছোট থেকেই ভূত FM রেগুলার শুনতাম। অলওয়েজ আশায় থাকতাম আপনার এপিসোডের জন্য। আজকে আমি যে ঘটনাটা শোনাবো সেটা আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আপনার ভালো লাগলে পড়ে শোনাবেন এবং লিসেনাররাও নিজেদের মন্তব্য শেয়ার করবেন। আমার নাম শ্রাবণী, আমার বয়স 27। আমি থাকি এখন আলবার্টা, কানাডাতে। এখন বাংলাদেশে আছি কিছুদিনের জন্য। ঘটনাটা ঘটেছে 4 বছর আগে, যখন আমি BSc শেষ করে একটা সফটওয়্যার কোম্পানিতে ঢুকেছিলাম একজন ইন্টার্ন হিসেবে। তখন আমরা থাকতাম ডেমরা স্টাফ কোয়ার্টারে। আমরা নতুন নতুন ওইখানে উঠেছি। আমাদের বাসা তখন ছিল একটা শুনশান জায়গায়। আশেপাশে বিল্ডিং থাকলেও বাড়ির পেছন দিকের গলিতে ছিল একটা জঙ্গলের মতো জায়গা। এলাকাবাসীরা বলতো সন্ধ্যার পরে কেউ কখনো ওই পেছনের গলির দিকে যায় না, গেলেও খুব জরুরি না হলে বের হয় না। আমাদের বাসাতেও এই নিয়মটা মানত এবং আমাকে আর আমার বোনকে স্ট্রিক্টলি মানা করে রাখা হয়েছিল আমরা যেন কোনোদিন ওই পেছনের গলির দিকে না যাই। একদিন আমার অফিসের একটা প্রোগ্রাম ছিল, যেটা শেষ হতে হতে অনেক দেরি হয়ে যায়। আমার আম্মু আমাকে বলে, মা, এমনি অনেক রাত হয়ে গেছে, তুমি বরং তোমার ফুপির বাসা গুলশানে চলে যাও, পরের দিন চলে এসো। আমি ভাবলাম এত সাজগোজ করে ফুপির বাসায় যেতে ইচ্ছে করছে না। তখন আমার এক কলিগ বলল আমাকে আমার বাসা পর্যন্ত অফিসের গাড়ি দিয়ে আসতে পারবে। আমি রাজি হলাম। সেদিন আমার বাসায় যেতে যেতে 12:30 বেজে যায়। আমাকে অফিসের গাড়ি আমার বাসার মুখে নামিয়ে দেয়। বলে রাখা ভালো, সেই টাইমে আমার বাসার গলির সামনে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই রাস্তাটা ভালো ছিল না। আমি ভাবলাম ওই পেছনের রাস্তা দিয়ে গেলে কেমন হয়। আমি সেই মতো ভূত, জিন এগুলো বিশ্বাস করতাম না। আমার তখন সাহসও ছিল অনেক। আমি ওই রাস্তা দিয়ে হেঁটে দেখব কি হয়, এটাই ভাবলাম। তাই আমি পেছনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। আমার হাতে ছিল আমার একটা পার্স আর একটা কেকের প্যাকেট, যেটা আমি অফিসের অনুষ্ঠান থেকে নিয়ে এসেছি। সো আমি সারা রাস্তা হাঁটলাম, কিছুই হলো না। হুট করে যখন আমি বাসার কাছাকাছি চলে আসব, তখন একজন বুড়ো মহিলা আমাকে বলল, মা, আমি আজকে সকাল থেকে কিছু খাইনি, আমাকে একটু খাওয়া দাও না। আমি পেছনে ঘুরে দেখি একজন বৃদ্ধ মহিলা। গায়ে মাংস বলতে গেলে কিছু নেই, মাথার চুলগুলো অগোছালো, চোখের নিচে কালি, বুড়িটা কুঁজো হয়েছিল। আমাকে দেখে আবারও বলল, আজকে সকাল থেকে কিছুই খায়নি মা, একটু দাও না খাবার। আমার ওনাকে দেখে অনেক মায়া লাগলো। তারপর আমি আমার হাতের কেকের প্যাকেটটা দিয়ে দিলাম। বললাম, দাদি, আমার কাছে এই কেকটাই আছে, এটা আপনি খেয়ে ফেলেন। বুড়িটা আমার হাত থেকে খাওয়াটা নিয়ে বলল, অনেক ধন্যবাদ মা, আজ থেকে তোমার দেখাশোনা আমিই করব। আমি অনেক চমকে উঠলাম, কেন এমন বলল? পরে আমি হেঁটে বাসায় চলে গেলাম। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরে সেই কথা আমি ভুলেই যাই। আমার ইন্টার্নশিপ চলতে থাকে আর এর মাঝে আমি ব্যস্ত হয়ে পড়ি। আমার অলওয়েজ অফিস থেকে বাসায় আসতে অনেক দেরি হয়, রাত 7টা-8টার মতন বাজে। সো এখন নিজের মনে আমি কৌতূহল নিয়েই একদিন ওই পেছনের রাস্তা দিয়ে হাঁটতে থাকি। ঠিক তখনই বুড়িটা আমার সামনে এসে একই কথা বলল যে উনি সারাদিন কিছু খায়নি, আমি যেন ওনাকে কিছু খেতে দেই। আমার হাতে অলওয়েজ খাওয়ার কিছু থাকেই, কারণ আমার অফিস থেকে বাসায় আসতে রাত হতো আর ক্ষুধা লাগতো। আমি কিছু কিনে রাখতাম। তখন আমার হাতে একটা বিরিয়ানির প্যাকেট ছিল। সেই বিরিয়ানির প্যাকেটটি আমি সেই বুড়িকে দেই। তোমাকে অনেক ধন্যবাদ, আজ থেকে তোমার দেখাশোনা আমিই করব। আমার সেদিন থেকে ওই বুড়ির প্রতি একটা
আকর্ষণ তৈরি হয়। আমি অলওয়েজ ওই রাস্তা দিয়ে আসতাম, অলওয়েজ আমার হাতে খাবার থাকতো এবং আমি অলওয়েজ ওই বুড়িটাকে খাবার দিতাম। বুড়িটাও আমার জন্য অপেক্ষা করতো। এভাবেই কেটে যায় 6 মাস। আর এর মধ্যে আমার ইন্টার্নশিপ শেষ হয়ে যায়, আমার বোনের বিয়েও হয় আর চলে যায় কানাডায়। আর আমার বাবাও ড্যামরা থেকে বাসা শিফট করে আমাদের নিয়ে যায় বনশ্রীতে। আর অন্যদিকে আমি আমার অফিস চেঞ্জ করে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাই। এত ব্যস্ততার মাঝে ভুলে গিয়েছিলাম ওই বুড়ির কথা। বাসা চেঞ্জ করেছি 1 মাস হলো, বুড়ির সাথে কোনো দেখা নেই। ঠিক তখন রাতে আমি স্বপ্ন দেখি বুড়িটা আমার দিকে রাগের চোখে তাকিয়ে আছে আর বলছে, ভালো করলি না, আমাকে না খাইয়ে রেখে দিয়েছিস, তোর জন্য আমার পরিবারের সবাই না খাওয়া, এর সাজা তোকে পেতেই হবে। তখন আমার ঘুম ভেঙে যায়। আমি এটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এটাই ছিল আমার সমস্যার শুরু। ওই দিনের পর থেকে আমি ফিল করতাম আমার কানের সামনে কেউ বলছে, তোকে ছাড়বো না। আমি ঘুমাতে গেলে মনে হতো কেউ যেন আমার রুমের চারিদিকে তাকিয়ে আছে। একবার আমি ঘুম থেকে উঠে দেখি আমার রুমের বাথরুমের সামনে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। আমি চিৎকার দিয়ে উঠি, আমার মা আর বাবা আমার রুমে আসে। এরকম অনেক হতে থাকে। মাঝে মধ্যে আমার চুল ধরে কেউ টানতো বা আমার কানের সামনে ফিস ফিস করে কিছু বলতো। এরকম চলতে থাকে অনেক দিন। আমার কাজে মন বসতো না, মাথা ব্যথা করত। আমি কথায় কথায় রেগে যেতাম, আব্বু আম্মুর সাথে কুৎসিত গালাগালি করতাম। এদিকে চাকরিতে অবহেলার কারণে আমার চাকরিটি চলে যায়। তখন আমি অনেক ডিপ্রেসড হয়ে যাই। আমি নামাজ পড়া ছেড়ে দেই, নিজের রুমে এক কোণায় পড়ে থাকতাম। মাঝে মধ্যে ওই অবয়ব আসতো। আমার অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। আমি শুকিয়ে যাই, চোখের নিচে কালি পড়ে। আয়নায় তাকালে মনে হয় আমি সেই বুড়িটি যাকে আমি কোনো এক কালে ভাত দিতাম। এগুলি দেখে আমার আম্মু এক হুজুরকে ডাকে। হুজুর আমাকে দেখে আর সব কথা শুনে বললেন, ওর ওপর জিনের আসর হয়েছে। আমি অবাক হলাম। তখন হুজুর বললেন, তুমি যেই বুড়িটাকে খাবার দিতে, ও মানুষ ছিল না, জিন ছিল। তোমাদের আগের এলাকায় একটা বট গাছ আছে, সেইখানেই থাকে, আর রাত হয়ে গেলে খাওয়ার সন্ধানে বের হয়। ওই দিন তোমাকে দেখে তোমার কাছ থেকে খাওয়া চেয়ে বসলো। তুমি ওই দিন খাওয়া না দিলে তোমাকে হয়তো মেরেই ফেলতো। আর তুমি ওই দিনের পর থেকে নিয়মিত খাবার দিতে থাকলে। আর এই কারণে হয়তো তোমাকে কিছু করেনি, কিন্তু তুমি ড্যামরা ছেড়ে রামপুরা চলে আসলে ওই জিনটাও এসে পড়ল। তুমি খাবার না দেয়ায় ভীষণ রেগে গেল, আর তোমার চাকরিটাও ওই জিনের কারণেই গেছে। এই কথা শুনে আমি আর আমার মা অনেক কান্না শুরু করি। আমার আব্বু আশা ছেড়েই দিয়েছিল। নিজের ওপর অনেক রাগ হতো আমার। ভাবতাম ওই দিন সেই ভাঙা রাস্তা দিয়ে না আসলেই ভালো হতো। কেন এত সাহস দেখাতে গেলাম? পরে হুজুর বললেন যে এই জিন খবিশ জাতীয়, এদের হাত থেকে রক্ষা পাওয়া এত সহজ না। তারপর হুজুর আমাকে একটা বড় আলেমের খবর দিলেন আর বললেন তার বাসায় যেতে। দেরি হলেই বিপদ বাড়বে। তাই আব্বু আম্মু আমাকে নিয়ে রওনা হলেন সেই আলেমের কাছে। ওনার কাছে যাওয়ার পর সব ঘটনা খুলে বললাম। উনি আমাকে বোতলে রাখা একটা তেল দিলেন, সঙ্গে একটা তাবিজ। বললেন এই তাবিজ 6 মাস পরে থাকতে, আর 6 মাস পরে ওনার কাছে নিয়ে আসতে হবে, যাতে সেটা নষ্ট করে আরেকটা দেয়া যায়। আমাকে এটাও বললেন যে ওই তেলটা গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করতে হবে ফজরের পর। আমি তাই করলাম। ওই তেলটি ব্যবহার করলেই শরীর জ্বালা পোড়া করত, অনেক কষ্ট হতো, মনে হতো কেউ আমাকে আগুন লাগিয়ে দিয়েছে। তাও আমি হার মানলাম না, কারণ আমি জানি জিনের শক্তির কাছে হেরে গেলে চলবে না, এবং আল্লাহর শক্তির সামনে সেই শক্তি কিছুই না। এরকম প্রতিদিন করতে থাকলাম। যত জ্বালা পোড়াই হোক আমি করে যাব। আর এদিকে আমি রুকাইয়া করে পানিতে ফুঁ দিয়ে সেই পানি খেতাম। আর নামাজাকে পড়তাম না, নামাজ পড়া শুরু করলাম। নিজে নিজে একটু রিসার্চ করলাম। সন্ধ্যার পর বাসার দরজা বন্ধ রাখতাম। একটা স্প্রে বটলে রুকাইয়ার পানি রেখে দিতাম এবং সেটা 2 বার করে নিজের চারপাশে স্প্রে করতাম।
সেই তেল পড়ার পানি দিয়ে 1 মাস গোসল করার পরে দেখলাম সেরকম জ্বালাপোড়া আর করছে না। যদিও একটু করে, কিন্তু সেটা সহ্য করার মতো। আস্তে আস্তে সেটাও কমতে থাকে। আমার বাবা এর মাঝে আমার আম্মুকে নিয়ে হজ করতে যায়, আর আমি তখন আমার খালার বাসায় থাকতাম। এরকম 6 মাস পার হয়ে গেলে সেই আলেম হুজুরের কাছে আমি আবার যাই। সেই হুজুর আমাকে দেখে বলল, তোমার অবস্থা যতটা ঠিক হবে ভেবেছিলাম তার থেকে বেশি ভালো, আর তোমার বাবা মা হজে যাওয়ার কারণে তোমার উপকারী হয়েছে। এরপর উনি আমাকে দেয়া তাবিজটি নষ্ট করে ফেলেন, আর আমাকে আর একটা তাবিজ দেন এবং সেটা 1 বছর পরে থাকতে বলেন। আস্তে আস্তে আমার শরীর ভালো হতে থাকে। আমি সেই স্বপ্ন আর অবয়ব আর দেখি না। ঠিক 1 বছর পরেই আমি আমার বোনের কাছে চলে যাই কানাডাতে। এখন এখানেই আছি, একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছি। বাংলাদেশে তেমন আর আসা হয় না। এসেছিলাম আগের বছর, কিন্তু ওই এলাকায় আর যায়নি। আমার আব্বু আম্মু রামপুরা থেকে মিরপুরে চলে গেছে। এখন যেহেতু বাংলাদেশে, তাই ওখানেই আছি। আর এর মধ্যে ঘটে আরেকটা ঘটনা, সেটা আমার বিয়ে নিয়ে। গত 4 বছরে আমাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হলেও আব্বু আম্মু কিছুতেই কুলিয়ে উঠতে পারছিল না। ছেলের ফ্যামিলি দেখতে আসে, অনেক কথা বলে, মেয়েটাকে পছন্দ হয়েছে এটাও বলে, কিন্তু তারপর আর ইন্টারেস্ট দেখায় না। হতাশ হয়ে আমি কানাডাতেই একজন হুজুরের কাছে যাই। এই হুজুর ছিল একজন ইরানিয়ান। উনি এরকম জিন জাদুবিদ্যা জানতেন। উনি ফার্স্টে আমার জীবনের হিস্ট্রি জানতে চান, তারপর বলেন যে আমার সাথে যেই বুড়ি জিনটা ছিল ওইটা আর নেই, কিন্তু ওই বুড়ির সাথেই আরেকটা জিন ছিল, যেটা আমার নরম স্বভাবের কারণে মুগ্ধ হয়ে আমার সঙ্গে থেকে গেছে। তাই আমার কাছে কোনো ছেলে আসলেও সেই সম্পর্ক গড়ে ওঠে না। পরিত্রাণের কোনো উপায় আছে কিনা জানতে চাইলে উনি বলেন, বিষয়টা এতটা সহজ না। জিনটা তোমাকে কিছু করছে না, কিন্তু কোনো ছেলে তোমার প্রতি আগ্রহ দেখালে তার কিছু না কিছু করছে, তাই বোঝা মুশকিল। তাও তোমাকে একটা পানি পড়া দিচ্ছি, তুমি যে ছেলেটাকে পছন্দ করো তাকে এটা খেতে বলবে, হয়তো সমস্যার সমাধান হবে। না হলে আরেকটা উপায় হচ্ছে, এমন এক ছেলেকে বিয়ে করো যার ওপর এই জিনের কোনো আসর হবে না। ছেলেটি হতে হবে এমন এক পরিবারের, যার পরিবারের বাবা বা দাদা অনেক বড় আলেম ছিলেন, কারণ এসব পরিবার জিন থেকে নিজেদের প্রোটেক্টেড রাখে। ইরানিয়ান ওই হুজুরের সাথে কথা বলে আমি হতাশ হয়ে যাই। এরকম কাউকে খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু আল্লাহ চাইলে কি না হয়। এই ঘটনার 3 মাস পরে আমি সরফরাজের সাথে পরিচিত হই। 4 বছর পরে সেই প্রথম যে আমার সাথে 2-3 বার দেখা করার পরেও আগ্রহ হারায়নি, বরং ও আমাকে নিয়ে বেশ সিরিয়াস ছিল। আল্লাহর রহমতে তার সাথে 1 বছর হলো আমার সম্পর্ক চলছে। সামনে আমাদের বিয়ে। খোঁজ নিয়ে দেখেছি যে ওর দাদা এক সময় বড় একজন হুজুর ছিলেন। এই ছিল আমার লাইফের সবচেয়ে করুণ ঘটনা। আশা করছি ভালো লেগেছে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, এবং যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে, বন্ধুদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর সেই সাথে অনেকেই আমাদের কমেন্ট করেছেন, সেই কমেন্টের কিছু অংশ আমি পড়ে শোনাতে চাই। ইশতিয়াক আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন, কুষ্টিয়া থেকে লিখছেন তিনি, কুড়িগ্রাম ফুলবাড়ি থেকে লিখছেন বাঁধন। আমাদের সঙ্গে আছেন রিয়া আক্তার কুষ্টিয়া থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিঙ্গাপুর থেকে, নামটা পড়তে পারলাম না, চলে গেল। আমাদের সঙ্গে
সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন সাব্বির জির ঘটনা শুনতে চাই মিরান ইসলাম আমাদের সঙ্গে। গত সপ্তাহে আমরা নিয়ে আসছিলাম আমাদের একজন গেস্টকে, যিনি হচ্ছে সরাসরি এখান থেকে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, আপনাদের মনে আছে। আপনারা যারা স্টুডিও সেশনে অংশ নিতে চান, সরাসরি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, তারা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের রেগুলার পোস্ট থাকবে এই সংক্রান্ত আমাদের ফেসবুক পেজে www.facebook.com/russell